7,97,000 কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী এবং বাজেটে IMF এর শর্ত পূরণের চাপ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। বাজেট পেশ করছেন জাতীয় সংসদ অর্থমন্ত্রী AH মাহমুদ আলী। বাজেট নিয়ে আমাদের আয়োজন সংকটে কৌশলী বাজেট নিয়ে আলোচনা করার জন্য আরেক স্টুডিওতে অপেক্ষা করছেন অতিথি সহকর্মী মাসুদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জি, ধন্যবাদ সিয়াম স্যার, আবার আপনার কাছে ফিরে এলাম। আমরা একটু আলোচনা করতে চাই যে এইবারও আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার একটা সুযোগ রয়েছে 15%। এটা নিয়ে সবসময় আলোচনা করা হয়। সরকার থেকে বলা হয় যে মূল ধারায় টাকাগুলি আসবে, কাজে লাগবে, অর্থনীতিতে একটা গতি সঞ্চার হবে। এইটা আসলে কতটুকু হচ্ছে? অ্যাকচুয়ালি এক সময় ছিল, বা অনেক দেশে, কোরিয়াও ছিল, ইন্দোনেশিয়াতে ছিল, ভারতেও ছিল, এ কনসেপ্ট আছে যে অনেক সময় দেশের টাকা নানান কারণে বেশ কিছু পরপর একটা করতে হয়। এই জন্যে যে টাকাগুলো চলে গেছে, টাকাটা আসুক, টাকাটা এসে মূলধারায় কাজে লাগুক। বাংলাদেশও সেই টাকা প্রত্যাশা করতে পারে, কিন্তু আমাদের পন্থাটা সম্পূর্ণ একটি ভিন্ন এবং অকার্যকর একটা অবস্থায় পরিণত হয়েছে। এই জন্যে যে সাধারণত এই মালয়েশিয়া, কোরিয়া, ইন্ডিয়া, এমনকি বাংলাদেশও 2007-08 সালে বা আরও অন্য দুইবার যা দেওয়া হয়েছিল তার সাথে এটা সম্পূর্ণ ভিন্ন করা হয়ে গেছে। প্রথম পয়েন্ট ভিন্ন করা হয়েছে, আইনে আছে স্পষ্ট, কেউ যদি অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করতে চায় নিয়ম করা আছে যে করও দেবেন, 10% বা কয় % জরিমানা দেবেন এবং এটা করবেন, আপনি করতে পারবেন। এটা আইনে লেখাই আছে, পার্মানেন্ট করা আছে। কিন্তু প্রায় 2009 কি 10-11 সালের থেকে বাংলাদেশ সম্পূর্ণ অন্য পথে হেঁটেছে। ঠিক যে সময় থেকে ওই যে বিদ্যুৎ খাতে মরাটোরিয়াম দেওয়া হয়েছে না, একটা অ্যামনেস্টি মতন, যে কোনো লাগবে না, কোনো কিছু লাগবে না, ওই কনসেপ্টটা ওখান থেকে এটাও গ্রো করেছে। এই যে কালো টাকা আসুক অর্থনীতিতে। প্রথম কথা হচ্ছে কালো টাকা তো কালো টাকাই, এটা অন্যায়, ঠিক আছে, আমি ওটাকে ভালোভাবে ধরে নিচ্ছি যে হয়তো জমির দামের দেখাতে যে ভুল হয়েছে, কারণ থাকতে পারে, হতে পারে, কিন্তু সেটা নর্মাল তো করের হার এবং জরিমানা সহ দেওয়ার তো প্রভিশনই আছে। সেখানে কেন বছরের পর বছর, এটা যদি বলা হতো যে 3 মাসের মধ্যে করেন, 4 মাসের মধ্যে করেন, এরপরে হলে আমি ব্যবস্থা নেব বা ইত্যাদি বলা থাকে, তাহলে একটা কথা। বছরের শুরুর থেকেই সারা বছর এটা দেওয়া থাকে, আবার পরের বছর আবার দেওয়া থাকে, এবং এই পর্যন্ত যে কবার যে ফর্মে দেওয়া হোক না কেন টাকা কিন্তু আসেনি। অর্থাৎ যে উপলক্ষ করে এটা করা হয়েছে সেটা আসেনি, কারণ তারা মনে করে, করদাতারা মনে করে, মানে যারা কালো টাকা, তারা মনে করে আমি যত দেরি করে দিতে পারি। তারা কিন্তু প্রত্যেক বছর জুন মাসে এসে খুব খেয়াল করে, তদবির শুরু করে যে এটা আর একবার দেন, আর এক বছর দেন। যেই দেয় সেই মনে করে তাহলে এ বছর দেবো কেন, পরের বছর দেবো, এবং বাইরে থাকুক, ওর একটা আয় হচ্ছে, আমি যত তাড়াতাড়ি দিতে পারি না পারি। অর্থাৎ এটাকে সে একটা ভবিষ্যতের জন্যে একটা কোনো একটা রক্ষা কবচ তৈরি করে রাখতে চাচ্ছে। যেমন এখন আমরা এই মুহূর্তে জনৈক ব্যক্তিদের যে অন্যায় অনিয়মের বা দেখতেছি, বা ভারতের PK হালদার সাহেব যেখানে টাকা নিয়ে গেছেন, তাকে যদি এরকম আমি ধারণা করছি আর কি, সে যদি 2 দিন পরে এসে বলে এই নেন টাকা, সব নেন, আমার কর 15%, আচ্ছা টাকা নেন, আপনি আমার কোনো প্রশ্ন করতে পারবেন না, করবেন না বলে কথা দিয়েছেন, তাহলে কি হলো? তাহলে আর ওর অ্যারেস্ট করার দরকার কি ছিল? ও বাইরে যাওয়ার দরকার কি ছিল? এমনকি এখনও যে অনেকগুলো মিডিয়া ট্রিয়াল চলছে কারোর অন্যায় অনিয়মের উপরে, সেটা তো তার দরকার নাই, কারণ তারা বলেই দেওয়া হয়েছে আপনার, তোমার কোনো প্রশ্ন করা হবে না, তুমি কিভাবে আয় করেছো প্রশ্ন করা হবে না। এই দুইটা জায়গায় নৈতিক একটা স্খলন আমি মনে করি বিধিগতভাবে। যেমন আমাদের সংবিধানের 20-2 ধারায় মৌলিক রাষ্ট্রের কর্তব্য দায়িত্বের ধারাতে বলা আছে যে প্রজাতন্ত্র এটা নিশ্চিত করবে যে এই রাষ্ট্রে যেন কেউ অবৈধভাবে অর্জিত অর্থ ভোগ না করতে পারে, রাষ্ট্রই নিশ্চিত করবে। এখন কেউ যদি এরকম প্রচুর টাকা নিয়ে বিদেশে পাঠিয়ে প্রচুর অন্যায় করে তারপর আবার বলা হয় যে না আপনার কোনো প্রশ্ন করা হবে না,
আপনি নিয়ে আসেন। এবং আরও কি সুবিধা যে ওরা অন্যরা সাধারণরা যে লোক রেগুলার কর দিচ্ছে তার বেলায় তার 25% বা 30% এবার 30% করা হচ্ছে, তার বেলায় ঠিকই তাকে বেশি কর দিতে হচ্ছে, দেওয়া হবে, এবং তাকে প্রশ্নও করা হচ্ছে, কারণ তাকে তো ব্যাখ্যা দিতে হয় ইত্যাদি ইত্যাদি। তারা তো এরকম বলা হয় না যে আমরা এখন থেকে আর আপনার ফাইল অডিট করব না, কিচ্ছু জিজ্ঞেস করবো না, আপনি যা দেবেন তাই নেব। যদি বলা হতো তাহলে একটা কথা আলাদা, কিন্তু তা না। তা অর্থাৎ এখানে কি হচ্ছে, এক্সিস্টিং করদাতাকে এক ধরনের নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ সে হতাশায় ভুগছে। সে বলছে যে আমি তাহলে কর দিয়ে ভুল করলাম, আমি বাইরে রাখলে তো আমি 15% দিতে পারতাম। এখন স্যার ধরেন এক্সিস্টিং করদাতা যারা আছে তারা তো ওইদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে তো, যে আমি বৈধ পথে না দিয়ে আমি ওই লাইনে যাই, আমি 2 বছর দেরি করে দেই, এবার দিলাম না, পরের বছর না বলে ওইটাকে অবৈধ বলে, মানে অপ্রদর্শিত বলে এসে দেই। এতে হচ্ছে কি, বরং আমার যদি সরকার মনে করে থাকেন বা মনে করা হয় এই টাকাগুলো আসলে আমার বিরাট উপকার হবে, আমার টাকাই তো আসতেছে না। অন দ্য আদার হ্যান্ড আমার যে লোক কর দিচ্ছে তারে আরও আমি ওই ফাঁকি দেওয়ার বা এড়িয়ে যাওয়ার এক ধরনের প্রচ্ছন্ন দিচ্ছি, ইঙ্গিত দিচ্ছি। এটা গেল এদের। আর আরেকটা হচ্ছে নতুন করদাতাদের ক্ষেত্রেও আমরা বারবার বলছি যে করদাতারা আসতেছে না, করদাতা আমার করের ক্ষেত্র বাড়াতে পারতেছে না, করদাতারা আসতেছে না। করদাতারা আসার আগে তো এই পরিস্থিতিটা যদি সে বিবেচনা করে যে কর যদি আমি দিতে চাই, এনবিআর যদি যাই এনটি খুলি, টিআইএন খুলি এবং দিতে হয়, তাহলে আমার 100 রকমের প্রশ্ন করবে, এতদিন কোথায় ছিলেন, এ টাকা কোথায় পেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবে, এবং 14 রকমের প্রশ্ন করবে, এবং স্বাভাবিক ওর আইন অনুযায়ী করবে, এটা ঠিক আছে। কিন্তু এই লোক মোটে দেয় না, দেয়নি, তার তো প্রশ্নও করবে না। এবং আরও উল্টো তার আরও করের হার কমানো। ইট ইজ ট্যাক্স ইনজাস্টিস, এই যে একজন 30% দেবে আরেকজন 15% দেবে, এটা একদম ইনজাস্টিস। এবং এটা করের দৃষ্টিতে একদম সম্পূর্ণ, যেটা আছে সেটাই সে দেবে, আরো বরং জরিমানা দেবে। কথা ছিল উচিত, মানে ওইটাই তো শাস্তি, যে তুমি জরিমানা, আর তারপরে তার জরিমানা নাই, আরো 15% কমে। এবং কি হলো, আমি তার প্রশ্ন করতেছি না, তার মানে আমি প্রচ্ছন্নভাবে আমি ওই ফাঁকিবাজকেই উদ্বুদ্ধ করছি, এবং এতে আমি নতুন করদাতার আসার ব্যাপারে আমি একটা নেতিবাচক সৃষ্টি করছি, এবং এক্সিস্টিং করদাতারও ফাঁকি দেওয়ার জন্যে আমি তাকে এক ধরনের প্ররোচনাই দিচ্ছি। মানে সেইভাবে হবে, এটা এরকম তো না। যদি এরকম হতো যে না, আমি এরকম ঘোষণা দেওয়াতে আমার এই যে টিআইবি বা অমুক আমেরিকান কোম্পানি যারা বলতেছে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে, এতটা টাকা এই দেখেন চলে আসছে, আমি এটা দিয়েছি বলে চলে আসছে, ঠিক আছে না, তাহলে ঠিক আছে। এখন আপনি তারে ইনসেন্টিভ দেওয়া উচিত আমি মনে করি, কারণ ইনসেন্টিভ না দিলে তো টাকা আনতেছেন, এটা বুঝছি। তা সেটা আপনি পরে দেবেন, আপনি আগে বলবেন ন্যায্য কর শোধ করে দিয়ে তুমি টাকা আনো, টাকা এনে তুমি যদি এই খাতে খরচ করো, আমি তোমার ওখানে দেবো, কর অব্যাহতি দেবো, নানান ধরনের দেবো, প্রয়োজন হলে আমি সাবসিডি দেবো তোমারে। এই যে টাকা এদিকে তোমার কাছ থেকে এটা নিতে যেয়ে যে কর নিয়েছি, এই করই আমি পারলে তোমার ফেরত দেবো, কিন্তু তোমাকে আগে প্রমাণ করতে টাকা আনতে হবে এবং সেই কাজে লাগাতে হবে। তুমি টাকা এই নিয়ে তারপরে আবার কি করলে আমি জানলাম না। আমার তো দেশের স্বাস্থ্যয়, শিক্ষায়, তারপরে অবকাঠামোতে আমার বহু টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, বিদেশ থেকে লোন করে নিয়ে। সেই টাকা যদি আমি এখানে চ্যানেলাইজ করতে পারি ওদেরকে, যে তুমি আনো, এই খাতে করো, আমি খাত চিহ্নিত করে দেই, তুমি স্কুলের দায়িত্ব নাও, তুমি হাসপাতালে করো, স্বাস্থ্য খাতের দায়িত্ব নাও, তাহলে আমি তোমারে বেনিফিট দেবো। বেনিফিট দেবো মানে কি, আমার ওই হাসপাতালের জন্য যে আমার যে জনস্বাস্থ্যের যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা তো আমি কমাতে পারতেছি, পারলে আমার এর বেনিফিট দিতে আমার অসুবিধা নেই, পলিসি সাপোর্ট দিতে আমার অসুবিধা নেই। কিন্তু ওকে তো আসতে হবে। তা না হয়ে এখন এই যে যেমন যাদের কথা আমরা মাঝে মাঝে শুনছি, বা ধরেন ইভেন ইলেকশনের সময় অনেকের আমরা দেখেছি যে তাদের সম্পদ বেড়েছে, হ্যাঁ এত গুণ বেড়েছে, এত গুণ বেড়েছে। তারা যদি এই সুযোগটা এখন নেয় যে আমার সম্পদ বেড়েছে, এই নেন, নিয়ে নেন, তাও সেটাও আমি ভালো মনে করি এই অর্থে যে টাকাটা দেশের ভিতরে আছে, টাকাটা দেশের ভিতর থেকে এসে যেভাবে হোক একটা না খরচ করলে তো আমার একটা লোকের কাজে লাগছে। কিন্তু বাইরের থেকে টাকা আনবে, একবার টাকা নিয়ে যাওয়া তো একটা অন্যায়,
তারপর আবার আনবে এবং কিছু বলা হবে না, যাবে না। এটা স্যার এবার দেখলাম যে নতুন নিয়ম যেটা যে কমিউনিটি সেন্টার বা মিলনায়তন ভাড়ায় রিটার্ন সনদটা লাগবে। না, এটা বেশ কিছুদিন লাগবে বলা হচ্ছে, কারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে করদাতা হচ্ছে না, অথচ সার্ভিস নিচ্ছে। তো সার্ভিস নিতে গেলে এটা জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করা লাগতো না যদি আমার ওই পুরো দেশটা যদি আমি ওই করতে পারতাম, কি বলে অনলাইনে ডিজিটাল অনলাইন করতে পারতাম, সিস্টেমই আমার বলে দিত যে লোকের এই আছে এই আছে এই নাই, সুতরাং ওরা জিজ্ঞেস করতে হতো না। ওর আয়করের ফাইল আছে, যেমন ব্যাংকে আপনি জান এখন আপনার আয়করের যদি ফাইল থাকে তাহলে ওর কাছে নিশ্চয়ই টিআইএন নাম্বার লেখা আছে আছে। এইরকম একটা ডাটাবেস তৈরি না হওয়া পর্যন্ত আমার লোকের যে জিজ্ঞেস করতে হচ্ছে আপনি কি কর দেন, তাহলে দিলে তাহলে কাগজটা দেখান। এটা 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 আপাতত মনে হবে এক ধরনের জঙ্গলের মতন আইন। আপনি যেভাবে পড়লেন মনে হলো যেন যে এখন এই সব কাজ করতে গেলেও আমার করের কাগজ দেখাতে হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা কাগজ দেখাতে হবে কেন, দেখতে হবে কেন? আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে আমার আর এটা দেখতে যাওয়া লাগে না, আমাকে তো একটা পথে আসতে হবে। সেই জন্যেই আর কি কিছুদিন এই সমস্ত জায়গাতে বলা হচ্ছে। আমি আবার মনে করি এটা কোনো ভদ্রোচিত সিস্টেম না যে আবার ইনকাম ট্যাক্সের কাগজ দেখিয়ে আমার ইয়ে নিতে হবে। কিন্তু এই বিশ্বাস যদি এস্টাবলিশড হতো যে আমার কোনো লোক আর কর না দিয়ে চলছে না, সবাই দিচ্ছে, তখন আর আমার কাগজ জিজ্ঞেস করার দরকার পড়বে না। সেটা তো আমরা পাচ্ছি না। না, সেটা পাচ্ছি না, সেটা হচ্ছে না, ফাঁকি দিচ্ছে। যেমন ফাঁকি কীভাবে দিচ্ছে আমি বলি, গত 2 বছরই তো বোধহয় এই সিস্টেমটা করা হয়েছে 43টা পণ্যের বা সার্ভিসের, গত 2 বছর। কই আমার তো তত সেই কারণে করদাতা কিন্তু বাড়েনি। তারা নিশ্চয়ই এই সার্ভিস কাগজ দেখিয়েই তো তারা সার্ভিস নিচ্ছে, সার্ভিস নেওয়া তো বন্ধ হয়নি। যেমন ব্যাংকে তো অ্যাকাউন্ট খোলা বন্ধ হয়নি, ব্যাংকে তো এফডিআর খোলা তো বন্ধ হয়নি, অথচ এই কাগজ দেখায়নি নিশ্চয়ই। কারণ দেখাতেই যদি হতো তাহলে তো আমার করদাতা শুট অফ করতো না, শুট অফ করার কথা তো, কিন্তু করেনি কারণ হয় সে নকল কাগজ এনে দেখাচ্ছে, আমি দেখিয়েছি সেরকম দেখিয়েছে, বা ওইটা এনফোর্স করা হয়নি। এনফোর্সটা এনবিআর একা করতে পারবে না, এনফোর্স করবে পুরো সমাজ। যার যেখানে আমি বললাম প্রকাশ্যে বিড়ি খেলে 300 টাকা জরিমানা, টাকাটা আদায় করবে কে? পুলিশ বা কোনো একটা সিস্টেম, নার্কোটিক্স ডিপার্টমেন্ট। এই পর্যন্ত আপনি হিসেব চান যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার উপরে কত টাকা জরিমানা আদায় হয়েছে? এটা কি আপনি নিশ্চিত করতে পারবেন যে কেউ প্রকাশ্যে বিড়ি খায় না এখন? তার মানে এই জিনিসটা আপনি এনফোর্স করতেছেন না, এনফোর্সের দায়িত্ব হচ্ছে সিস্টেম রাষ্ট্রের। স্যার আমরা শুনবো, আমরা একটা ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসবো অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার আপনার কাছে আবারও আমরা যেতে চাই যে একটা হয়তো সুখবর আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে সংসদ সদস্যরা যে গাড়িটা ব্যবহার করতেন শুল্কমুক্ত, সেটাতে এবার একটু প্রথমবারের মতো কিছু কর বসার আমরা একটা খবর পাচ্ছি। আপনি এটা কিভাবে দেখছেন? আমি এটা অত্যন্ত ইতিবাচকভাবে দেখি এই জন্যেই যে এটা 1973 সালের রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদের সদস্যদের তাদের প্রতি সম্মান এবং তাদের আর্থিক অবস্থা, তাদের যাতায়াত যোগাযোগে, তাদের মনিটরিংয়ের কাজের জন্যে তাদের শুল্কমুক্ত গাড়ি দেওয়ার কথাটা ঘোষণা হয়েছিল। সেই প্রেক্ষাপটে সেটা ঠিক ছিল। কিন্তু ওভার দি ইয়ার্স আমরা সাম্প্রতিক কালের এই নির্বাচনের যে মনোনয়নপত্র দেওয়ার যে ব্যাপারগুলো দেখি, সেখান থেকে তো এটা বুঝি যে দে আর নট ওয়েল অফ না। তারা ভারতের অর্থমন্ত্রীর টাকা নাই বলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন না, আমাদের তো সেই পরিস্থিতি নাই। আমাদের ইভেন একটা উপজেলা চেয়ারম্যানের পর্যন্ত দেখা গেছে তার সম্পদ কত বেশি পেপারে আসতেছে, তার মানে কেউ এরা না। এটা একটা দিক। সুতরাং তাদের আর ওই আগের 73 সালের বিবেচনা বা কখনো সখনোর বিবেচনায় যে না তাদের এই গাড়িটা দিলে তাদের কর্মদক্ষতা বাড়বে, তারা মনিটরিং ভালো করতে পারবেন, আর ওনারা বা এত শুল্ক কেন দেবেন, এই কথার যুক্তিটা একটা সময় এটা ছিল বা আছে। এখন তো সেইটা নাই। বর্তমান সবার তাদের যে নানানভাবে অ্যানালাইসিসে বেরিয়ে আসতেছে যে দে আর অলওয়েজ ওয়েল অফ, তারা এখন ভালো ইয়াতে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এটা একটা দৃষ্টিকটুও যে সংসদে বসে আপনি সমগ্র জনগণের উপরে
কর চাপাচ্ছেন বা চাপাচ্ছেন মানে দিচ্ছেন, এই যে যত যত আমরা আর্থিক যেসব বলছি এগুলো তো সবই পার্লামেন্ট পাশ করলেই না হবে, পার্লামেন্ট অর্থ বিলটা তো তারা পাশ করবেন করলে, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে পার্লামেন্টের ইয়ে ছাড়া কিন্তু কোনো কর আরোপ হয় না। তো তখন অতি সাধারণ বাংলাদেশের জনগণ জিজ্ঞেস করতেই পারে, আপনি আমার উপরে কর চাপাতে পারেন, হ্যাঁ, বা দিচ্ছেন অর্থনীতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে, তো তাহলে আপনার কন্ট্রিবিউশনটা কি? আপনি তো কর দিচ্ছেন না। এটা কিন্তু একটা খুব মৌলিক একটা বিবেচনার বিষয় এসে যায় যে আপনি সমগ্র জনগণের উপরে, যাদের প্রতিনিধি হিসেবে আপনি ওখানে গিয়েছেন, তাদের উপরে আপনি কর আরোপ করছেন। এমনকি এবারে যে মোবাইল ফোনে কথা বললেও বেশি পয়সা দিতে হবে, দিতে হবে, মানে যেখানে যা পারা সম্ভব আপনি করছেন, কিন্তু আপনার নিজের দিকেও তো তাকানো দরকার। আমি সাধারণের দৃষ্টিতে বলছি, আমি এখানে বেশি প্যাসপোসের বিষয়ে যাচ্ছি না, কারণ সম্মানীয় মাননীয় সংসদ সদস্যদের প্রিভিলেজ নিয়ে সবাইয়ের সম্মান থাকা উচিত, সম্মান রাখা উচিত, এবং তারা যথেষ্ট অত্যন্ত উচ্চ মার্গের ব্যক্তিত্ব, কারণ তারা আইন প্রণেতা। তো সুতরাং তাদের ফ্যাসিলিটিস, তাদের এগুলোতে তুলে দেওয়া বা না দেওয়ার ব্যাপারে কারুর কোনো বলতে যাবার বিষয় না। বিষয়টা হচ্ছে খুব সাধারণভাবে যে জনগণের জন্যই আপনারা, বা যে জনগণের প্রতিনিধি, যে জনগণের জন্য আপনি আইন তৈরি করছেন, আইন প্রণেতা, আপনার নিজের ব্যাপারেও আপনাকে তারই স্বচ্ছ থাকা উচিত বা থাকা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন মিষ্টি খাওয়া বন্ধ রেখে তারপরে যে বলেছেন যে বাবা মিষ্টি খাইও না, বলাতে কিন্তু কথাটার জাস্টিফিকেশন আসছে, ওই লোক মিষ্টি খাওয়াটা বন্ধ করেছে কারণ উনি নিজেই করেছেন। তো এখানেও ব্যাপারটা ওই রকম আর কি। আমার মনে হয় ইট ইজ এ ভেরি পজিটিভ সাইন, ইট ইজ এ গুড অনার শোন টু দি পিপুল, যে না আমি শুধু তুমি না, আমিও কর দিচ্ছি বা আমি দেব। স্যার, সব মিলে আমরা তো সব বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম না, মানে এই বাজেটটা আসলে জনগণের জন্য কতটা স্বস্তিদায়ক, আপনি যদি এক কথায় বা 2 কথায় বলতে চান? হ্যাঁ, এটা ব্যাপার হচ্ছে কি, এই বাজেটের আমরা সবাই জানি গত 2-3 বছর যাবত আমাদের বাজেটের মেন চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি কমানো, বা মূল্যস্ফীতিটাই আমার অন্য সব কিছুকে মেলান করে দিচ্ছে, আমার সকল সংকটগুলো তৈরি করছে। সুতরাং মূল্যস্ফীতি কমানোটাই এই লক্ষ্য রেখে, এই যে আপনার এই হেডিং করেছেন সংকটে কৌশলী বাজেট। আপনার সংকট আছে, আপনি স্বীকার করছেন, বা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিছু নেই। আর কৌশল আমার অবলম্বন করতে হচ্ছে কীভাবে আমি সংকট থেকে বেরিয়ে আসতে পারি। তো সেখানে দেখা যাচ্ছে ওই আসল প্রত্যক্ষ কর যেটাই আসল, যেটাই প্রকৃতপক্ষে পাওয়া যায়, সেই প্রত্যক্ষ করের উপরে খুব বেশি কিন্তু নাই। এখানে যা দেওয়া হচ্ছে, শুল্ক কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে জরিমানা বাড়ানো হচ্ছে, করেছে সারচার্জ বেশি দেওয়া হচ্ছে, সবই কিন্তু পরোক্ষ কর, বিকজ ইট টাচেস এভরিবডি। তাহলে আপনি বললেন যে জনগণের কি ভাবছে, এই যা শুল্ক যা কিছুই বসানো হচ্ছে সবই কিন্তু জনগণের উপরেই যাচ্ছে, এবং এটাই ইনডাইরেক্টলি বরং মূল্যস্ফীতি বাড়াবে, কারণ কস্ট অফ বিজনেস বেড়ে যাবে, তখন যাবে। বরং প্রত্যাহারটাই বরং অনেক ছিল, কিন্তু আবার প্রত্যাহার করতে পারছি না, যে তাহলে আমার রেভিনিউ আর্নড হবে না, রেভিনিউ আর্ন না হলে আমি সুদ আসল এগুলো শোধ করতে পারবো না, ওখানে আমার আবার আলাদা করে ব্যাংকের থেকে লোন নিতে হবে। আমি এটা উভয় সংকটে আছি, উভয় সংকটেই, যে আমার নিলেও দোষ না নিলেও দোষ, এই টাইপের। তো সুতরাং আপনি যদি জনতুষ্টির ব্যাপারটার দিক থেকে দেখেন, তাহলে এমন বাজেট হওয়া উচিত, বা করার চেষ্টাও করেছেন। আমি মনে করি এবারে বাজেটটা কিন্তু অনেক দিক থেকে একটু ব্যতিক্রমী, অতীতের মতন অত না, যথেষ্ট স্টাডি করেই করেছেন ওনারা অনেক কিছু। তো সেইটার থেকেই আমার দেখতে হবে এন্ড রেজাল্টটা কি, যে জনগণের এই মূল্যস্ফীতি কমানোতে সত্যি সে অবদান রাখবে কিনা। আমি যদি প্রতিটা পদে পদে জরিমানা, ফাইন, সারচার্জ বসাই, তো ওইটা তো যে আলটিমেটলি কস্ট অফ ডুইং বিজনেসে পড়বে। কস্ট অফ ডুইং বিজনেসে পড়া মানে হচ্ছে জিনিসপত্রের উপরে দাম বাড়বে, এবং সেটাই হচ্ছে। যেমন একবার সবশেষে এটুকু বলি, আপনি বললেন টেলিফোনে কথা বললে পয়সা দিতে হবে। টেলিফোন তো শুধু না, মোবাইল, ওর সাথে ইন্টারনেটের সবই চলে আসতেছে। এটা একটা কিন্তু আমাদের অর্থনীতিতে একটা চাঞ্চল্য এনেছে। মানুষ সহজে কথা বলতে পারতেছে, তার ছেলে কোথায় রয়েছে সে কিছুটা প্রশান্তি অর্জন করতেছে। লোকের রাত্রি বসে ফেসবুক আর দেখে, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা তো একটা বিপ্লব, এটা একটা জিনিস। এই যে অনলাইনে বিকাশে টাকা পাঠাচ্ছি, কত সহজে পাঠাচ্ছি, এই সব এই সিস্টেমের কারণে তো। সেখানে যদি আমি আবার ট্যারিফ বসাই বা দেই,
তাহলে তো ওটা যেই পড়বে বেরোবে। আমি এখন 100 মিনিটের হয়তো একটা সিম কিনলাম, প্যাকেজ কিনলাম, আমি পাবো হয়তো 64 টাকা, 36 টাকা তো রাষ্ট্র কেটে নেবে। তাহলে আমার উপযোগিতাটা কমে গেল না? হ্যাঁ, উপযোগিতাটা কমে গেল। জি স্যার, আজকে আমরা শেষ করি স্যার এখানেই। যাই হোক, আমরা হয়তো আরও অনেক বিষয় ছিল আমরা আলোচনা করতে পারলাম না। আমরা নিশ্চয়ই আশা করবো যে হয়তো ভবিষ্যতে আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, যেখানে রয়েছেন সিয়াম রেজওয়ান। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। সংকটে কৌশলী বাজেট নিয়ে আপনাদের প্রাণবন্ত আলোচনা আমরা শুনছিলাম, নিশ্চয়ই দর্শক উপকৃত হয়েছেন। দর্শক, জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে। প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া বর্তমানে 2 লক্ষ বিটিইউ-এর অধিক ক্ষমতা সম্পন্ন এয়ার কন্ডিশনার আমদানিতে 1% আমদানি শুল্ক প্রযোজ্য। উক্ত সীমা বৃদ্ধি করে 3 লক্ষ বিটিইউ নির্ধারণ করা যেতে পারে। অর্থাৎ 3 লক্ষ বিটিইউ এর ক্ষেত্রে অধিক ক্ষমতা সম্পন্ন এয়ার কন্ডিশনার আমদানিতে 1% আমদানি শুল্ক ধার্য করা যেতে পারে। সকল স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973-তে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, ব্যাগেজ বিধিমালা সংশোধন করার প্রস্তাব করছি। ব্যাগেজ বিধিমালা যৌক্তিকীকরণের জন্য কাস্টম শুল্ক ফাঁকির প্রবণতা রোধকল্পে স্বর্ণালঙ্কের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। ব্যবসার উদ্দেশ্যে আনিত ব্যাগেজের অপব্যবহার রোধে আনঅ্যাকম্পানিড ব্যাগেজ শুল্ক কর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান করা হয়েছে। শুল্ক কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান এবং শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে ব্যবহৃত সর্বোচ্চ 2টি মোবাইল ফোন আনার বিধান করা হয়েছে। মাননীয় স্পিকার, কাস্টমস আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজনের প্রস্তাব করছি। কাস্টমস কর্মকর্তা নিয়োগ বা ক্ষমতা অর্পণ সংক্রান্ত ধারা 4 এবং 6 সংশোধন, বকেয়ার হিসাব সহজ করার লক্ষ্যে ধারা 32 সংশোধন, গ্যারান্টির ধরন এবং গ্যারান্টি প্রদানের বাধ্যবাধকতা নির্ধারণ সংশ্লিষ্ট ধারা 41 সংশোধন, পণ্য ঘোষণার সংশোধনের ক্ষেত্রে বাস্তবতার প্রেক্ষাপটে কাস্টমস আইন 2023 ধারা 86-তে প্রয়োজনীয় সংশোধন, অখালাসকৃত পণ্য নিলাম সংশ্লিষ্ট ধারা সহজীকরণের উদ্দেশ্যে ধারা 94 উপধারা 2 সংশোধন, বিধিতে দণ্ড আরোপের বিধান রেখে ধারা 171 সংশোধন, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের ন্যায় নির্ণয়ন ক্ষমতা সংশ্লিষ্ট আইনের ধারা 202 স্পষ্টীকরণ, আপিল দায়ের সংক্রান্ত বিধান সংশোধন, দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কিত বিধান সংযোজন, আদালতের নির্দেশনার ক্ষেত্রে দালিলিক প্রমাণ উপস্থাপনের বিধান রেখে ধারা 261 সংশোধন, বিশেষায়িত কার্যকর ইউনিট গঠনের বিধান রেখে ধারা 264 পর নতুন ধারা 264 ক সংযোজন। এই আইনের অধীন যে কোনো কার্যক্রম ইলেকট্রনিক মাধ্যমে সম্পাদন করার আইনি বিধান সংযোজনের লক্ষ্যে ধারা 265 উপধারা 1 সংশোধন, কিছু নতুন বিধিমালা প্রণয়নের প্রস্তাব করছি। ইলেকট্রনিক রেকর্ড এবং ইলেকট্রনিক পেমেন্ট বিধিমালা 2024, কাস্টমস গ্যারান্টি বিধিমালা 2024, পণ্য ঘোষণা
শুল্কায়ন ও পুনঃশুল্কায়ন বিধিমালা 2024, এক্সপ্রেস পদ্ধতির আওতাভুক্ত পণ্য চালান দ্রুত খালাসকরণ বিধিমালা 2024, আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে জাহাজ নির্মাণের ক্ষেত্রে পণ্য তৈরির কাঁচামাল আমদানিতে প্রযোজ্য শুল্ক কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন, বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনা, কাস্টমস আইনের প্রথম তফসিলের 78টি এইচএস কোডের বর্ণনা পরিবর্তন সংশোধন করা হয়েছে। সংসদ টিভির সৌজন্যে আমরা এতক্ষণ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ছিলাম। বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আপনারা দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। বাজেটে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে কোন পণ্যের দাম বাড়তে ও কমতে পারে তার উপর। এই বাজেটে কিছু পণ্যে আয়কর শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। বাজেটের পর দাম বাড়ার আশঙ্কা আছে যেসব পণ্যে, তার মধ্যে রয়েছে সিগারেট, পানির ফিল্টার, কাজু বাদাম, ফ্রিজ, এসি, এলইডি বাল্ব, মোবাইল ফোনের সিম, সিসি ক্যামেরা, প্রিপেইড মিটার, ইট সহ বিভিন্ন পণ্যের। আবার আয়কর শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক কমানো বা প্রত্যাহার করায় দাম কমতে পারে গুঁড়া দুধ, দেশে তৈরি মোটরসাইকেল, ল্যাপটপ, পলিপ্রোপাইলিন ইয়ার্ন, লোহা জাতীয় পণ্য, ইলেকট্রনিক মোটর, সুইচ সকেট, ডায়ালাইসিস ফিল্টার, স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিট সহ অনেক পণ্যের। এছাড়া কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানোয় দাম কমতে পারে কিডনি ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত উপকরণ, ডায়ালাইসিস ফিল্টারের। আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দেশের খবর দেখছেন। চাঁপাইনবাবগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রলি চাপায় 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মা শান্তি বেগম। শিবগঞ্জের মোনাকষাই ইউনিয়নের পাড়চৌকা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে কালুপুর গ্রামের শফিকুল ইসলাম স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে সাহাপাড়ায় যাচ্ছিলেন। পাড়চৌকা এলাকার বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মায়ের কোল থেকে শিশু আব্দুর রহমান ছিটকে পড়ে ট্রলি চাপায় ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে, ট্রলিটি জব্দ করা হয়েছে। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরেকবার। 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। বাজেটে IMF এর শর্ত পূরণের চাপ। মায়ের কোল থেকে ছিটকে শিশু রাস্তায়, ট্রলি চাপায় নিহত। এবং জয়পুরহাটে চাচিকে কুপিয়ে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর ছিল এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।